নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে আমাদের এই অনুষ্ঠানের নাম আপনারা সবাই জানেন, নক্ষত্রের আলো স্টুডিওতে সমস্যার সমাধান কিন্তু এই অনুষ্ঠানের নাম। এবং এই নক্ষত্রের আলোতে আছেন কিন্তু একজন নক্ষত্র, জানেন কে? বিভিন্ন সময় আপনারা সিনেমার পর্দায়, টিভির পর্দায়, সমস্ত জায়গায় আপনারা দেখেছেন বিশ্বজিৎ চক্রবর্তী। সেই ব্যক্তি কিন্তু একটা অসাধারণ অভিনেতা এবং ওনার অভিনয় আপনারা জানেন, এবং আমরা অভিনয়তে ওনাকে দেখেছি অনেক ক্যারেক্টারে, কিন্তু আসল ক্যারেক্টার কিন্তু একটু আলাদা। ভীষণ ভালো মানুষ এবং আমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক, আন্তরিকতা, এবং মানুষ হিসাবে উনি উনি একটু অন্যরকম, সেটা আপনারা জানবেন আজকে। যেহেতু আমার এখানে আছে, আপনারা জানতে পারবেন এবং উনি কি বলতে চাইছে, ওনার মধ্যে অনেক কোশ্চেন আছে, সেগুলি আমার কাছে বলবে, আজকে জিজ্ঞাসা করবে, আমি অ্যান্সার দেব। এবং সেই কোশ্চেনগুলি কি সেটা আপনারা একটু ধৈর্য ধরুন, উনি বলবেন। আর এই মানুষটিকে আমাদের নক্ষত্রের আলো অনুষ্ঠানে পেয়ে কিন্তু আমরা খুবই আনন্দিত। আপনারা কতটা আনন্দিত আমাকে কিন্তু লিখে জানাবেন, কমেন্ট করে জানাবেন। এবং কথা বাড়াবো না, অনুষ্ঠান আপনারা সবাই দেখতে চাইছেন বা বুঝতে চাইছেন যে কি বলতে চাইছে, এখনই শুরু করব আমাদের এই অনুষ্ঠান। আপনাদের সবাইকে আগামী দিনের শুভেচ্ছা, ভালোবাসা। আমরা কিন্তু শুরু করছি আর নতুন অনুষ্ঠান নক্ষত্রের আলো। আমাদের সাথে আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, উনি কিন্তু আমার খুব কাছের একজন মানুষ। দাদা, কি বলতে চাইছো তুমি, বলো, তোমার মধ্যে কি কোশ্চেন? নমস্কার, প্রথমেই দর্শকদের জানাই আমার শুভেচ্ছা, ভালোবাসা। এবং আজ আমি অত্যন্ত আনন্দিত, আহ্লাদিত এই নক্ষত্রের আলো অনুষ্ঠানে আসতে পেরে। কারণ আমি জানি জয়দেব শাস্ত্রীর ভবিষ্যৎবাণীতে, জয়দেব শাস্ত্রীর সাজেশনে বহু মানুষ উপকৃত হয়েছে। তো সেরকম একজন মানুষের সান্নিধ্য পাওয়া আমার কাছে সৌভাগ্যের। আমি প্রথমেই জিজ্ঞেস করি, আমি তুমি করেই বলছি, তুমি আমার থেকে অনেক ছোট। বিভিন্ন কারণে তুমি যে বিখ্যাত মানুষ চেনে, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ৫১ কালীবাড়ি। তুমি এই ৫১ কালীবাড়ি কেন প্রতিষ্ঠা করলে? একদম 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 সবারই কিন্তু কোশ্চেন ছিল, আর দাদাও বললো যখন, তখন আমি বলি, দেখো, ৫১ কালীবাড়িটা না, এটা আমার স্বপ্নে পাওয়া মন্দির। মানে ৫১টা মায়ের রূপ আছে এখানে, আমাদের সতী রূপ। আমরা জানি বিভিন্ন জায়গায় মানুষ দেখতে যেতে পারবেন না, ৫১টা জায়গায়, তো একই জায়গায় ওই ৫১টা মাকে কিন্তু দেখা যাবে। এবং ওই ৫১টা মায়ের গুণ, পূজা এবং স্বাস্থ্যবিধি মেনে, নিয়ম অনুসারে কিন্তু এটা হয়। এবং আমি আরেকটা বলি কথা, দাদা, এই ৫১ কালীবাড়িতে না প্রতিদিন বহু লোক আসে এবং ওদের নানান সমস্যার জন্য আমাদের ওই মন্দির থেকে কিছু না কিছু দেওয়া হয়। বহু মানুষের অনেক সমস্যার সমাধান কিন্তু ওই মন্দির থেকে হয়েছে, কিন্তু ওখান থেকে একটা পয়সা কিন্তু নেওয়া হয় না। মানে আমি আমার 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 শাস্ত্র অনুযায়ী, মানে আমার বিচার অনুযায়ী, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমি যা কনসালটেন্সি ফিজ নিই বা আমি করি, সেটা কিন্তু একটা আলাদা। কিন্তু আমার ওই মন্দিরে এসে যদি কেউ আসে এবং যা চায়, মানত করে, সেটা কিন্তু সে পায়। বাহ! এবং কিন্তু এটা স্বপ্নে পাওয়া। এবং এই মন্দিরটি মানে আজ থেকে ধরো বহু বছর আগে আমি পেয়েছিলাম স্বপ্নে যে এই ৫১ কালীবাড়ি গড়তে হবে, কিন্তু সেটা যে হবে এই জায়গায়, সেটা কিন্তু আমি জানতাম না। সেটাও মা করিয়ে দিয়েছে। সেটা মা করিয়ে দিয়েছে। অসাধারণ। আমরা যেমন কমার্শিয়াল ওয়ার্ল্ডে বলি ওয়ান স্টপ শপ, একই ছাদের তলায় সব কিছু পাওয়া যাবে, তেমনি পিলগ্রিমেজে, মানে ভক্তিস্থানও যে এক জায়গায় ৫১ জন মায়ের দর্শন পাওয়া যায়, এটা জয়দেবেরই মস্তিষ্ক প্রসূত। অসাধারণ, কিন্তু খুব ভালো। আমি আরেকটা বলি, তো এটা যেমন দেবী, তো দাদা খুব শিগগিরই ৫১ জ্যান্ত মা থাকবে ওখানে। বাহ বাহ! জ্যান্ত মা মানে কি? মানে ৫১ বিদ্ধা, মানে মা থাকবে, তাদের ওই মা রূপেই কিন্তু তাদেরকে, মানে যেমন আমরা মূর্তিকে পুজো করি, তার মধ্যে কোনো জীবন নেই, এখানে জ্যান্ত মাকে পূজিত করা হবে। ৫১ মাকে, সেই ৫১টা মা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা সবাই জানতে পারবেন। ওই ৫১টি জ্যান্ত মা ওখানে থাকবে এবং সেই মাকে, মানে আমরা হয় না জ্যান্ত ঠাকুর
জ্যান্ত দেবী। এই পশ্চিমবাংলাতে এই ফার্স্ট যে মাকে দেবী রূপে পূজিত করা হবে। অসাধারণ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব কবে এই মন্দির প্রতিষ্ঠা হবে, এবং আমরা অবশ্যই আসতে উৎসুক হয়ে একদম থাকবো। একদম একদম, তুমি তো আসবেই। আমি একটা কথা বলি জয়দেব, আমার এখন যা বয়স, হুম, বুঝতেই পারছো, আমরা যখন বড় হচ্ছি তখন আমরা একটা অবিশ্বাসের বাতাবরণে বড় হয়েছি। মানে তখন নকশাল আন্দোলন চলছে, আমাদের শেখানো হয়েছে এগুলোকে অবিশ্বাস করো, এসব কিছু নেই। পরে নিজের বয়সের সঙ্গে সঙ্গে সংসারে যখন আমরা বুঝতে শিখেছি আমাদের ক্ষমতা খুব কম, তখন ওই সর্বশক্তিমানের ওপরেই আমরা নির্ভর করি, যে কারণে এখন বিশ্বাসটা অনেক দৃঢ়। আর তোমরা তো অনেক পরের দিকের মানুষ, বর্তমান যুগের মানুষ। এই যে ভূত প্রেত নিয়ে কথাবার্তা হয়, তুমি ব্যক্তিগতভাবে ভূতে বিশ্বাস করো? দাদা খুব দারুণ কথা বলেছো তুমি। মানে অনেকের মধ্যে দেখো এখনকার না বলে না যে অল্প শিক্ষা ভয়ঙ্করী, মানে যারা হয়তো এখন সদ্য হয়তো মানে সায়েন্স নিয়ে হয়তো কেউ করছে পড়ছে, হয়তো ফার্স্ট ইয়ার যারা হচ্ছে, তো টিনেজার ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় না সব আমি ভূত ফুত মানি না বা কিছু না, কিন্তু ওরাও রাতে কিন্তু দাদা ভয় পায়। একটা শোনো, আমরা না আমরা শুয়ে আছি, হট করে দরজায় একটা আওয়াজ হলো। আমরা হয়তো কোনো একটা কাজ করছি, কিন্তু হট করে একটা বাসন পড়লো। আমরা বসে আছি, হট করে কেউ ব্যাক সাইড দিয়ে বেরিয়ে গেল। আমরা সবসময় কিন্তু মনের ভুল ভাবি যে সব কিছু একটা মনের ভুল হতে পারে বা একটা ভাবনা, কিন্তু সব মনের ভুল কিন্তু তাহলে ভুল নয়। মানে কিছু নেগেটিভ শক্তি, যেমন পজিটিভ শক্তি আছে, কিছু নেগেটিভ শক্তি আছে। সেই পজিটিভ নেগেটিভ শক্তি, ওই নেগেটিভ শক্তিটাকে আমরা ভূত বলি। মানে না, ভূত ভবিষ্যৎ, মানে আমরা যে জিনিসটা দেখতে পাই না, আমরা তো পজিটিভ শক্তিও কিন্তু পাই না দেখ দাদা। আমাদের চারিপাশে কিন্তু একটা শক্তি আছে, একটা আবরণ আছে। আজকে আমি তোমায় বলি, আমি তো আন্দামানে যাই, ঘুরতে যাই। তো ঘুরতে গিয়ে আমি যখন মানে একদম সমুদ্রের তলায় আমাকে নিয়ে যাবে, মানে ওদের একটা রয়েছে, মাস্ক টাস্ক দিয়ে আমাকে নিয়ে যাবে। তো আমার একটা কেমন একটা ভয় লাগছিল যে ওই সমুদ্রের তলায় ওখানে নিয়ে যাবে মাস্ক দিয়ে, ওটা একটা ড্রাইভিং, আমারও একটা একটা কিরকম লাগলো। তো আমি যাব, তুই অ্যাডভেঞ্চার, তো আমি যাব ওখানে দেখবো কি আছে। তো দাদা সমুদ্রের তলায় পিঠে অক্সিজেনের দিয়ে মুখে একটা মাস্ক দিয়ে যখন আমাকে স্কুবা নিয়ে গেল ড্রাইভিং করতে, স্কুবা, দাদা খানিকক্ষণের জন্য না আমি হয়তো 1 মিনিটের জন্য আমার শ্বাস নেই দাদা। মানে আমি একদম শেষ, মৃত্যু, মানে মরতে, ওই আমি সঙ্গে সঙ্গে ওই সময়টা আমি টের পেয়েছি যে অক্সিজেনের গুরুত্ব কতটা। আমরা যে সবাই বলি যে গাছ কাটবো না, গাছ কাটলে আমাদের বাঁচবো না, তো আমরা এগুলোকে কিন্তু কেয়ার করি না। কিন্তু আমি ওই জলের তলায় যখন ওই 1 মিনিট যখন আমার দম বন্ধ হয়ে আসছে ঠিকঠাক মতো, তখন বুঝতে পারলাম যে জীবনে কতটা অক্সিজেনের দরকার। সেরকম আমাদের কিছু কিছু মুহূর্ত যখন আমি টের পেয়েছি দাদা, আমাদের কাজই হলো ভূত নিয়ে, প্রেত নিয়ে, তন্ত্র নিয়ে। আমি যখন চিতায় বসে যখন আমি কিছু গুপ্ত সাধনা করি মাঝে মাঝে, সেই তন্ত্র সাধনার সময় আমাকে কিছু অপশক্তি, নেগেটিভ ভাইব আমাদের ভয় দেখানোর চেষ্টা করে। সেই যদি মনের, সেই চন্দ্রের সেই মনের যদি জোরটা যদি না থাকে, মানসিক শক্তি যদি না থাকে, তাহলে আমি সেখানেই শেষ দাদা। তো এইগুলি কি জানো তো, যে মানে নিজে প্রত্যক্ষ করেছে, যে অভিজ্ঞতা অর্জন করেছে। দাদা তুমি যেমন কি হয়, তুমি যে কোনো অভিনয় বা যে কোনো কিছু দিলে, তোমাকে স্ক্রিপ্ট দিলে তুমি দেখে বলতে পারবে যে সেটাকে বানায় একটা গল্প যে কি হতে পারে তুমি জানবে। তুমি 5 মিনিট দেখে 5 ঘন্টায় কি হবে বলতে পারবে। এটা হলো অভিজ্ঞতা। তো ভূতটা নিয়ে আমাদের কালচার, আমাদের কাজ, এর মধ্যে অনেক কিছু আছে। এখন কিছু কিছু গল্পর আকারে যেমন হয় যে তোমাকে ভূতে ধরেছে, তুমি লাফাচ্ছ, এই করছো, সেগুলি না দাদা। কিন্তু কিছু কিছু জিনিস এখনো আছে, এখনো আছে দাদা, নিশ্চয়ই আছে, ভূত আমরা আছে। এবং আমি বিলিভ করি, দেখেছি প্রত্যক্ষ, মানে আমি কাজ করি এটা নিয়ে। তুমি অনুভব করেছো নিশ্চয়ই। আমরা জানি অত্যন্ত যুক্তিবাদী মানুষ ছিলেন স্বামী বিবেকানন্দ, অত্যন্ত যুক্তিবাদী। একদম।
তিনিও কিন্তু বলে গেছেন মন্ত্রের জোর আছে, Yes. উনি বিশ্বাস করতেন মন্ত্রে। এবং এও আমরা শুনেছি যে বিজ্ঞান যেখানে শেষ মন্ত্র সেখানে শুরু, মন্ত্র যেখানে শেষ তন্ত্র সেখানে শুরু। তা আমি জয়দেবের কাছে জানতে চাইব, মন্ত্রতন্ত্রের ব্যবহারের ক্ষেত্রে কি কোনো কার্যসিদ্ধি হয়? ইয়েস দাদা, দাদা খুব মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন। মানে কি বলবো, এমন এমন কিছু মানে কোশ্চেন করছে দাদা, মানে ভেবে নিয়ে এসছে যে আমি এর কাছ থেকে সবকিছু আজকেই বের করবই। নিশ্চয়ই তন্ত্র মন্ত্র যদি সঠিক উচ্চারণ, সঠিক দ্রব্য, যদি সঠিকভাবে সঠিক জায়গায় সঠিকভাবে যদি ওইগুলিকে প্রয়োগ করা হয়, দাদা কার্যসিদ্ধি হবে। তুমি তন্ত্র মন্ত্র ছাড়া পৃথিবীতে কিছু নেই, কিছু নেই। একটা অশরীরী আত্মা এই তন্ত্র মন্ত্রের জোরে কিন্তু বশ হয়। আজকে মিরাক্কেল হয়ে একটা ছোট্ট বলি ঘটনা, আমি আগে এগুলিকে বিলিভ কতটা করতাম না সেগুলি আমি বলবো। একটা ছোট্ট শিশু জ্বরে কাঁপছে দাদা, জ্বরে কাঁপছে, মানে ভীষণভাবে ডক্টর দেখাচ্ছে, ডক্টর দেখিয়ে ওষুধ খাচ্ছে, কিন্তু ওর জ্বর কমছে না দাদা। মানে ডক্টর বুঝতে পারছে না যে কি করবে। এবার রাতে কাঁদতে কাঁদতে সে ছটফট করছে, লাফিয়ে উঠছে, ঘুম ভেঙে যাচ্ছে। মা বাবা এত পরীক্ষা করেছে, টেস্ট করেছে, কোনো রোগ নেই, কিচ্ছু নেই। ডক্টর বুঝতে পারছে না যে কি করবে। এবার ওই মা বাবা নিয়ে এসছে সন্তানকে তোমার কাছে? হ্যাঁ, সন্তানকে নিয়ে আসার পরে আমি শুধু একটা কথা বললাম, এ কি ভয় পেয়েছিল কোনো কারণে? বলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হচ্ছিল, ভীষণ ঝগড়া, তখনও লাফিয়ে ওঠে। তখন থেকেই যেন একটা মানে ভয় ভয় কাজ করছে বা কিছু, কি জানি না, কিন্তু সেই থেকেই যে ও রাতে জ্বর আসলো, সেই জ্বরটা কমছে আবার বাড়ছে, কমছে আবার বাড়ছে, এবং চেল্লাচ্ছে, কিছুতেই ওষুধে সারছে না না। না ছাড়ছে না। তো সেই জায়গা থেকে আমি আমার একান্ন মায়ের কাছে নিয়ে গিয়ে দুটো মন্ত্র বলে ওর মাথায় বেলপাতা তুলসী পাতা দিয়ে বললাম, এটা তুমি রাতে শোয়ার সময় ওর বিছানার তলায় রেখে দাও, পরের দিন আমাকে জানাবে কি হয়েছে। অদ্ভুতভাবে মানে নেক্সট দিন আমাকে ফোন করে বলে যে আমার বাচ্চা সুস্থ। তুমি এখন কি বলবে? বাবা, তো তন্ত্রমন্ত্রে কি শক্তি? বিশ্বাসটা নিশ্চয়ই তো এই ব্যাপারটা এরকম, আমি তোমরা কে মানো বা কে মানো না জানি না, কিন্তু এর দ্বারা অনেক কিছু সম্ভব, অনেক কিছু। কাউকে ক্ষতি না করে ভালো, যদি মানে মস্তিষ্ক নিয়ে যে আমি যদি ভালো করবো, এই থিঙ্কিং নিয়ে যদি আমি কাজ করি, তাহলে এটা দিয়ে অনেক কিছু হয় দাদা। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অতএব বিশ্বাস করলে তার ফল পাওয়া যাবে। আমরা জীবনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি নিজেদের ক্ষমতা কতটা ক্ষুদ্র। অতএব আমাদের এই একটা শক্তির কাছে সমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই। ইংলিশে বলে নাথিং সাকসিডস লাইক আ সাকসেস। এই পূর্বপুরুষের শুভেচ্ছা বহু ক্ষেত্রে প্রয়োজনীয় হয়ে পড়ে। জয়দেব কিন্তু তার বাবার কাছ থেকেও অনেক কিছু শিক্ষা পেয়েছে। আমরা শুনেছি যে উনি মায়াঙ্ক তন্ত্রসিদ্ধ ছিলেন। এই ব্যাপারটা কি, তুমি যদি একটু বলো। দাদা এটা কিন্তু আমি অনেককে মানে বলিনি আর কি। তোমাকে বলি ঘটনাটা। তুমি তো মানে আমার অনেক মানে সিনিয়র ব্যক্তি এবং ভালোবাসি তোমাকে অনেকটা, তোমাকে লুকাবো না। আমার বাবা কামাখ্যা এবং মায়াঙ্কে 25 বছর উনি ওখানে সাধনা করেছেন। 25 মায়াঙ্কটা বছর। কোথায়? মায়াঙ্কটা হলো কামাখ্যা, তো কামাখ্যা থেকে আরো অনেকটা দূরে। ওটা একটা জায়গা, মায়াঙ্ক একটা জায়গা, মানে তন্ত্রের খাজানা। ওই যে আমরা মানে শুনি না যে সেখানে মানুষকে বাঘ বানিয়ে দেয়, ছাগল বানিয়ে দেয়, ভালো, সেগুলি কিন্তু সব ভুল। মায়াঙ্কের তন্ত্রের মন্ত্রের ওখানে হলো আসল খাজানা, রহস্য ওখানে। এবং ওই তন্ত্রের খোঁজ করার জন্য আমার বাবা ছিল কি জানো তো, ভবঘুরে, মানে বিভিন্ন পীঠস্থান, বিভিন্ন জায়গায়। মানে আমার দাদু একজন তান্ত্রিক ছিল আচ্ছা। এবং তার ছিল 6টা সন্তান, তার মধ্যে 5টা, যেহেতু আমার দাদু তন্ত্র নিয়ে কাজ করত, 5জন সন্তান মারা গেছে, একজন আছে, সে হলো আমার বাবা। এবং আমার বাবাকে কিছুতেই উনি তন্ত্র শেখাবে না, জানে যে এও যদি চলে যায় আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে।
তো কোনো কারণে আমার দাদু আমার বাবাকে তন্ত্র শিক্ষা দেবে না, কিন্তু ওনার যেহেতু এটা জানার ইচ্ছা খুব, মানে যেহেতু জেনেটিক একটা বাবার ব্যাপার, ভীষণ আগ্রহ ছিল। আগ্রহ ছিল, বিভিন্ন জায়গায় বিয়ের আগে বলো বিভিন্ন জায়গায় ঘুরেছে, ওখানেই করেছে। এবার বিয়ের পরেও সেখানে গিয়ে সাধনা করতো, বাড়িতে রেখে যেত। আমার মা খুব কষ্ট করতো বিভিন্নভাবে, মানে বাবাকে দোষ দিত যে তুমি বিয়ে করে ছেড়ে গেছো, চলে গেছো। কিন্তু যেহেতু উনি কোনো না কোনো ভাবে কিছু টাকা হয়তো পাঠাতো, কিন্তু উনি অত সংসারে অত নজর দিত না, ওনার এই তন্ত্র নিয়েই কাজ ছিল। কিন্তু আসলে গৃহী সন্ন্যাসীটা সব সময় জন্য তো বিশ্বাসযোগ্য হয় না। একদম তো একটা সময় কিছু মানুষ বিশ্বাস করতেন যে সন্ন্যাস নিতে গেলে তোমাকে গৃহ ছেড়ে যেতে হবে। আর বাবা ছিল খুব খাই, মানে তন্ত্রের যে শেখার যেটা খাই থাকে না, কিন্তু উনি অনেক কষ্ট করেছে, ব্যবসা করেছে, উনি সবকিছু করেছে, কিন্তু তন্ত্র যেহেতু উনি বুঝতে পেরেছে যে এই তন্ত্র দিয়ে আমি, যেহেতু আমার বাবা, মানে আমার বাবার বাবা ওনাকে সেই ইটা দেয়নি যে তন্ত্র শিখেছে উনি, কিন্তু তন্ত্র কিন্তু কোনো কাজ করেনি বাবা। এবার একটা সময় কি হয়, আমাদের বেঁচে থাকতে গেলে তো কিছু করতে হবে, বাবা কিন্তু ব্যবসা করতো, ও তাই, আচ্ছা। ব্যবসা করতো, কিন্তু তন্ত্রের ব্যবসা করতো না, মানে তন্ত্র দিয়ে কোনো বুঝতে কিছু পেরেছি। রোজগার করা, কোনো কিছু ইনকাম করা। যেটা উনি অন্যের হিতে কাজে লাগাতেন, হ্যাঁ, তার থেকে তিনি অর্থ না উপার্জন না না করতেন না, না। অনেক মানুষকে অনেক কিছু দিয়েছে, গাছগাছার অনেক কিছু, কিন্তু কারো কাছ থেকে, যেমন আমি আমি নো ডাউট আমি টাকা নিই, আমি কিছু করলে আমি তার জন্য পারিশ্রমিক নিই, কিন্তু আমার বাবা এক পয়সা নেয়নি। কারণ আমার বাবাকে আমার দাদু বলে গেছে যে তোকে আমি তন্ত্র দীক্ষা বা তন্ত্র শেখাবো না, আর তুই তন্ত্রের কাজ করবি না, বংশ নির্বংশ হয়ে গেছে আমাদের, তুই একমাত্র সন্তান, তোর যেন এটা না হয়। এবার যাই হোক, কোনো না কোনো ভাবে বাবা শিখেছে কিন্তু কাজ করেনি, কিন্তু অনেককে শিখিয়ে গেছে, অনেককে দিয়ে গেছে, এবং তার মধ্যে আমি একজন মানুষ যে আমিও কিছুটা পেয়েছি বাবার কাছ আমাদের থেকে। সৌভাগ্য যে জয়দেব এই গুণের অধিকারী হয়েছে, তাতে আমরা উপকৃত হচ্ছি। আচ্ছা জয়দেব, বশীকরণ কি, মানে এবং তাতে কাজ হয়? এটা তো অনেক বড় প্রশ্ন দাদা। আরে এটাই সত্যি, এখন আমরা দেখি অনেককে অনেককে বশীকরণ নেয়। দাদা, বশীকরণ যদি এত সহজ হতো তাহলে আমি হয়তো মুখ্যমন্ত্রীকে বশ করে নিতাম, প্রধানমন্ত্রীকে বশ করে নিতাম। দাদা, বশীকরণ হয়, কিন্তু নট আ জোকস। এটা ভীষণ, মানে এটা অনেক প্রসিডিওর আছে, মানে এটা অনেক জটিল। দাদা, তোমাকে আমি চিনি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি আমার ভালোবাসার দ্বারা বশ করতে পারি, এটা একটা বশ হয়। তোমাকে যদি আমি এখন খুব বাজে কথা বলি, খুব খারাপ করি, তুমি কিন্তু রেগে যাবে, বিদ্বেষণ ছাড়ানো, এটা একটা বশ হয়। এবং ধরো আমার সাথে অনেক সময় একজনের ভালো সম্পর্ক ছিল, এখন আর সম্পর্কটা নেই, এবং তার গ্রহ আমার গ্রহের সাথে ম্যাচিং হচ্ছে কিনা, এবং সেইভাবে যদি আমি কোনো ক্রিয়ার মাধ্যমে ক্যালকুলেশন করে দেখি যে এর সাথে বশীকরণ হওয়া সম্ভব, তাহলে কিন্তু হবে। বশীকরণটা হয়, কিন্তু এটা মানে ম্যাগনেটের মতো, ম্যাগনেট আর লোহা, যেমন যদি আমাদের ম্যাগনেট আর লোহার, মানে ম্যাগনেটের গুরুত্ব লোহার গুরুত্ব যদি এক হয় তাহলে কিন্তু টানবে। যদি আমি ওই ম্যাগনেটের সাথে যদি আমি সোনা দিই তাহলে কি টানবে? মানে দুটো ধাতুর একটা থাকতে হবে, কতগুলো কন্ডিশনের উপর কন্ডিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বশীকরণটা হবে, একটা বশীকরণ দাদা চারটিখানি কথা না, এটা সবার দ্বারা সম্ভব নয়। অন্য একজন মানুষকে ইনফ্লুয়েন্স করা। হ্যাঁ, খুব সহজে কিন্তু হয় না, এটা হয় দাদা, মানে হয় না, মানে তন্ত্রতে হয় না এমন কিছু নেই, কিন্তু খুব ইজি প্রসিডিওর নয় এটা, মানে এটা শাস্ত্রে আছে, হবে, কিন্তু সেই প্রক্রিয়া খুব জটিল। এবং সেটা যদি কেউ এসে বলে দাদা আমি 1 ঘন্টার মধ্যে আমি ওনাকে বশ করতে চাই, তোমাকে এত টাকা করছি, হয় না দাদা, সম্ভব না। মানে টাকার জন্য তুমি যদি কাউকে বশ করতে চাও, এটা সম্ভব হয় না। বশীকরণটা লং টাইম প্রসিডিওর রয়েছে, কিন্তু এটা হয়, তুমি হয় দাদা, হয়, কিন্তু এটা অনেক জটিল জটিল কাজ আর কি। আচ্ছা জয়দেব, তুমি ওই স্কুবা ডাইভিং এর সময় তোমার অভিজ্ঞতার কথা বললে, যে মুহূর্তের জন্য যেন মৃত্যু প্রত্যক্ষ করছো দাদা, তুমি। আমি আর একটা না, আর 5 সেকেন্ড, বলো, নিশ্চয়ই। মানে আর 5 সেকেন্ড যদি আমি থাকতাম ওখানে, মানে আমি ওই দাদার, মানে যে আমাকে নিয়ে গেছে আর কি, মানে একজন গাইড থাকে কিন্তু যে আমাদেরকে নিয়ে যায়,
ওখানে ওই অক্সিজেন পিঠে দিয়ে তার কাছেও থাকে, আমার কাছে একটা মাস্কের মতো থাকে, মুখে চেপে ধরে আমাদের তো মুখ দিয়ে কোনো মানে নাকটা আমার বন্ধ থাকবে, নাক একদম নাক দিয়ে কোনো শ্বাস নিতে পারবো না আমি, কিন্তু আমি মুখ দিয়ে শ্বাসটা নেব ওর ইসের মাধ্যমে। তো কোনো কারণে যদি জল ঢুকে যায় তাহলে কিন্তু ওখানে শেষ। তো আমার জল ঢুকে গেছে দাদা, ও এবং মানে 5 থেকে 10 সেকেন্ড যদি আমি আরো থাকতাম ওখানে, আমি শেষ। তো ওই 10 সেকেন্ডটা যে আমার জীবনে মৃত্যুর সাথে আমি দেখেছি যে মৃত্যুটা কি জিনিস, মরতে মরতে বেঁচেছি। তাই আমি বলবো যে আমরা না মানে নিজেদের যে গর্ব করি, দাদা আমাদের চোখ আছে, আমাদের হাত আছে, আমাদের পা আছে, কিন্তু দাদা আমাদের জীবনটা কিন্তু আমাদের নেই। যখন তখন যে কোনো মুহূর্তে আমরা শেষ হতে পারি। তাই আমরা চেষ্টা করব যে আমাদের মতো করে বাঁচতে, যাতে আমরা একটু নিয়মের মধ্যে বাঁচতে পারি। সব কিছু কিন্তু একটু নিয়ম থাকে, ওই নিয়মের মধ্যে যদি আমরা বাঁচতে পারি তাহলে কিন্তু আমরা ভালোভাবে বাঁচতে পারি। মৃত্যুকে প্রত্যক্ষ যে করেছে সে জানে যে জীবনের কতটা দাম দাদা। ঠিক ঠিক। আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, তোমায় বলি এই সুযোগে। রাজা সেনের একটা টেলিফিল্ম করছিলাম, আমি মারা যাই সেই সিরিয়াস হয় মাঝে মধ্যেই করতে হয়, কিন্তু আমাকে একটা শবদাহী গাড়িতে তুলে দেওয়া হলো, এই অবধি ঠিক আছে। তারপর দরজাটা বন্ধ করে দেওয়া হলো, চারিদিক নিস্তব্ধ, কোনো আওয়াজ আসছে না। আমি মনে হলো কি এই জীবন, এ তো শেষ। হ্যাঁ, এর জন্য আমরা এত লড়াই করি, এত ইয়ে করি, একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। যাই হোক, আমরা তো প্রত্যেকের জীবনে কিছু না কিছু অভিজ্ঞতা থাকে না দাদা। আর এই যে এটা কিন্তু আমি ফার্স্ট বললাম, তোমাকে বললাম এই যে এই 10 সেকেন্ডের আর 10 সেকেন্ড ওই বলেছে, মানে যে আমাকে নিয়ে গেছে, যে তুমি যদি আমাকে না ধরতে মানে না জানা, আমাদের একটা নিয়ম থাকে যে তোমার যদি কোনো কষ্ট হয় তাহলে এই করবে, এটা এই করলে হলো আপ নিয়ে যাবে আমাকে, আর যদি ঠিক থাকে তাহলে এটা মানে আমি ঠিক আছে, না হলে এটা মানে এই করলে একদম তোমাকে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। তো ওই সময়টা সত্যি মানে এরকম অভিজ্ঞতা থাকে অনেক। আচ্ছা জয়দেব, তুমি কখনো ভূত দেখেছো? দাদা দেখেছি দাদা, দেখেছি। মানে ভূত সেইভাবে তো না, আমাদের না তন্ত্রে আমাদের কিছু কাজ করতে হয়, ক্রিয়া করতে হয়, এবং ভূত কিন্তু দাদা ওইভাবে আসে না যে একটা আমরা যেমন টিভিতে দেখি একটা ওই সাদা কাপড় পরে একটা ব্যক্তি আসছে, চুল বড় বড়, তোমাকে বলছে এই কি করছিস, ওইভাবে কিন্তু না দাদা। ভূতকে তুমি একটু অনুভব করতে পারবে দাদা, একটা ঠান্ডা হাওয়া আসবে, গা শিরশির করে উঠবে, হ্যাঁ, তারপরে তুমি কিছু জানতে চাইছো, সে বলবে ইশারায়, হয়তো এটা নড়ে উঠবে, কোনো হাওয়া নেই, নড়ছে এটা কিছু, মানে তোমাকে বুঝে নিতে হবে। মানে ভূতটা ওই আমরা যেটা টিভিতে যেভাবে দেখি, একটা লোক আসছে, একটা ভয় দেখাচ্ছে, একটা লোক হাঁটছে, সেইগুলি দ্বারা নেই, এগুলি সব বানানো গল্প। ভূত মানে তোমাকে অনুভব করাবে, যেমন আমরা হাওয়া ঠান্ডা কিছু অনুভব করছি, ভূতটাও কিন্তু সেই টাইপের অনুভব, মানে এটা কিন্তু তুমি সেই অনুভব করেছো? হ্যাঁ, ভূত দিয়ে কাজ হয় তো আমাদের। অনেক কিছু, যখন আমাদের অনেক কিছু অজানা কিছু জানার থাকে, আমি তোমাকে বলি কিছু মানে গল্প হবে হয়তো কথাটা, কিছু জিনিস থাকে আমাদের গুপ্ত বিদ্যার দ্বারা। ধরো আমার একটা আংটি থাকে দাদা, এখানে আমি একটা আংটি পরি, আংটিটা ঢিলা হয়ে গেছে, কিন্তু আমি পাচ্ছি না, কোথাও না কোথাও ওটা রয়েছে। এবার এটা যদি খুব এক্সপেন্সিভ হয়, যেটা অনেক দামি বা অনেক কিছু, অনেক গুরুত্ব, বা কেউ আমাকে একজন হয়তো দিয়েছে আমাকে, এবার সেই জিনিসটা আমার চাই, এবার ওই জিনিসটা হারিয়ে গেছে, ওটা কোথায় আছে, কিভাবে আছে, সেই বিদ্যাটাকে আমি অ্যাপ্লাই করতে পারি, মানে সচরাচর অ্যাপ্লাই করতে নেই, কিন্তু এটা তো খুব টাফ, ওইটা কিন্তু জীবন মরণের খেলা। ওটা যদি কোনোভাবে ভুল হয়ে যায়, কোনো যদি সমস্যা হয়, ওই তুমি যাকে আহ্বান করবে সেই তোমাকে শেষ করে দিয়ে যাবে। মানে শক্তি নিয়ে কাজ করা কিন্তু খুব টাফ ব্যাপার দাদা, খুব টাফ ব্যাপার। তো ওই শক্তিকে মাঝে মাঝে কোনো না কোনো সময় দরকার হলে আহ্বান করি এবং পাই। আচ্ছা, অনেক মানুষের অনেক সমস্যা থাকে, যে সমস্যা হলো জটিল, সেটা কেউ কিছু করতে পারছে না, তখন আমাদের এদের সাহায্য নিতে হয় দাদা। তুমি নিজের প্রয়োজনের থেকেও মানুষের প্রয়োজনে তুমি কাজে দেখা হবে।
আচ্ছা, একটা জিনিস বলো, দর্শক বন্ধুরা আমায় মাফ করবেন যদি আমি অফেন্সিভ কোনো প্রশ্ন করে থাকি, সেটা হচ্ছে যে তুমি এত মানুষের উপকার করো, এত মানুষকে উপকৃত করেছো, জ্যোতিষতান্ত্রিক তুমি, তোমার ব্যক্তিগত জীবনে কোনো শত্রু আছে? মাই গড দাদা, গুড কোশ্চেন। মানে এমন, এটা তো মানে কি বলবো দাদা, ভগবানের শত্রু আছে আমি যদি বলি, ভগবানের মানে আছে শত্রু, কি মনে করো তুমি? আমরা পুরাণ পড়লে তো দেখি যে যে আসে। আছে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে দাদা ভগবানের যদি শত্রু থাকে আমি কে, আমি কোন যাই? আমাদের দেখো ডক্টরের শত্রু আছে ডক্টর, মানে তো অ্যাডভোকেটের হ্যাঁ। শত্রু অ্যাডভোকেট, হুম, হুম। তো জ্যোতিষের শত্রু অ্যাস্ট্রোলজার, ও তান্ত্রিকদের শত্রু তান্ত্রিক। শত্রু দাদা থাকবে না এমন কেউ নেই। শত্রু তুমি না থাকলে তুমি আগাতে পারবে না দাদা। দেখা গেল দাদা তুমি অভিনয় করছো, তুমি তোমার সামনে বসে তোমাকে একজন অভিনেতা খুব ভালো কথা বলছে, পিছনে গিয়ে সেই তোমার নামে বদনাম করছে দাদা। শত্রু প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, রাজনীতি বলো, ডক্টরি বলো, উকিল, লয়ার, জজ, যে মানে রায় দেয় তারও আছে শত্রু আছে। শত্রু থাকবে, আমার আছে, তোমার আছে, কিন্তু শত্রু আছে এই ভেবে তুমি পিছনে হাঁটলে হবে না দাদা, আগিয়ে যেতে হবে, তোমাকে লড়াই তোমার করতে হবে। কাজটা করে আমাকে আমার কাজ করতে হবে। আমার বদনাম করার জন্য তো পিছনে লোক আছে, আমি তার কথা কেন ভাববো? মানে আমি আমার কাজ করব, বদনামের জন্য তো লোক বিনা খরচায় মায়না না দিয়েও কিন্তু রাখা আছে, সে বদনাম করছে। আমি আমার কাজ করবো, কিন্তু এটুকু বলি, শত্রু যদি তোমার থাকে তাহলে তুমি অনেকটা দূর আগাতে পারবে দাদা। ও আচ্ছা, শত্রু যদি না থাকলে তোমার তো কোনো ভয় থাকবে না তাহলে। নিজেকে উন্নত করবার না, প্রচেষ্টা থাকবে। না, আমার তো ভয় থাকবে, আমার সামনের বাড়ির লোকটা আমার শত্রু, ও আমার ক্ষতি চাইছে, আমাকে উন্নত করতে হবে যাতে ও আমার ক্ষতি না করতে পারে এবং ও আমাকে খারাপ ভাবতে না পারে। এই শত্রুতা আমি যদি মনে করি প্রতিটা বাড়ি, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে শত্রু থাকে, তাহলে সে কিন্তু উন্নতিটা অনেকটা দূর। শত্রু না থাকলে কি, তোমার যদি কম্পিটিটর না থাকে তুমি কি দাঁড়াতে পারবে দাদা? তো কম্পিটিটর থাকতে হবে, তাহলে তুমি আরো আপডেট করতে পারবে নিজেকে। আচ্ছা জয়দেব, তুমি তো এত বছর ধরে এই কাজ করছো, তোমার নিজের বিচারে তোমার সব থেকে বড় বিচার বা ভবিষ্যৎবাণী কোনটা? কোনো সিঙ্গেল আউট করতে পারবে তুমি? আহ, সত্যি কথা বলতে দাদা, এটার মানে এটা নিয়ে আমি একটা শো করবো, তোমাকে নিয়েই করবো। আচ্ছা। আমি এটা নিয়ে অনেক বড় ব্যাখ্যা দিতে হবে। তোমার কোশ্চেনটা, আমি এটা নিয়ে একটা বড় ধরনের ব্যাখ্যা না করলে দর্শক বন্ধু বা তুমি এটাকে ছোট সময়ের মধ্যে কিন্তু ঠিক আছে, বলে এটাকে বলতে আমরা হ্যাঁ, পরের দিনের পরে- জন্য হ্যাঁ, মন্তব্য রাখলাম। আমার হ্যাঁ, দুটো ছোট ছোট প্রশ্ন আছে। হ্যাঁ, হ্যাঁ, একটা খুব স্বার্থপরের মতো প্রশ্ন, হ্যাঁ। আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে জ্যোতিষ বা তন্ত্রের কোনো করে কোনো উপকারিতা পাওয়া যায়? একদম একদম অনেক উপকারিতা, অনেক কিছু। মানে জ্যোতিষ তন্ত্র না থাকলে মানে কোনো দিক উন্নত হয় না। আর তোমাকে দাদা একটা কথা বলি, ফিল্ম জগতে শুক্রের ভাইটাল অনেকটা বড়। শুক্র আমাদের কি দেয়? লাক্সারিস লাইফ দেয়। শুক্র, বুদ্ধি, বাকশক্তি, চতুরতা। একজন ভালো অভিনেতা যদি কথা বলতে না পারে, একজন ভালো অভিনেতা যদি মানে ঘুচিয়ে যেন তার মানে পারফরমেন্স দেখাতে না পারছে, সে যদি আর্ট না করতে পারছে, এখানে আর্ট মানে বুধের, এখানে তার বাকশক্তি মানে বুধের, তার চাতুরতা বুধের, এবং শুক্র মানে কি, তার লাক্সারিস লাইফটা দিচ্ছে শুক্রেরই। মানে শুক্র, বুধ আর চন্দ্র, তার মানসিকতা যদি স্ট্রং না হয় সে দাঁড়াতে পারবে না। এবং তন্ত্র দিয়ে যে কি হয় এই বিষয় নিয়ে আমি নেক্সট যে এপিসোডটা করব সেটা নিয়ে বলবো, যে আমাদের ফিল্ম জগতে জ্যোতিষ তন্ত্রের গুরুত্ব কতটা এটা জানতে হবে। কারণ জ্যোতিষ তন্ত্র ছাড়া ফিল্ম জগতে অনেক জায়গায় অনেক বড় বাজেটের ফিল্মও লস খেয়ে গেছে এবং খুব কম বাজেটের ফিল্মও অনেক আপ লেভেলে গেছে শুধু এই তন্ত্রের দ্বারা। সেগুলো নিয়ে আমি আগামী পর্বে আলোচনা করব। তো কেমন লাগলো আমাদের অনুষ্ঠানটি, বা আমার দাদা আমাকে যে প্রশ্নগুলি করলো সেই প্রশ্নগুলির উত্তর ঠিকঠাক হলো কিনা বা আমি দিতে পারলাম কিনা সেগুলি কিন্তু কমেন্ট করে জানাবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে, নতুনভাবে। ধন্যবাদ। জয় শ্রীরাম।